প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আরেকজন অতিথি। শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার হাতের ডানে রয়েছেন ব্যারিস্টার নাজির আহমেদ, FRSA, লয়ার, রাইটার এবং অ্যানালিস্ট। আজকের এই অনুষ্ঠানে তিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটিতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে আরও যুক্ত হয়েছেন তপন সাহা, FCCA। তিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং পেশা একজন অ্যাকাউন্টেন্ট। আজকে তিনিও ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটিতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আরাফাত রহমান। তিনি PhD গবেষক, পলিটিক্যাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে তিনি গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে, এবং তিনি একসময় বিতর্ক করতেন বাংলাদেশে। আরাফাতকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা আজকের এই অনুষ্ঠানের শিরোনাম নির্ধারণ করেছি, পরিস্থিতি অস্থিতিশীল হলে কার লাভ। অর্থাৎ আপনারা জানেন যে একটা ভীষণ রকমের সংকটের ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ, যেখানে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া এবং তাদের যে রাজপথে তাদের যে অবস্থান এবং যে ধরনের সহিংস কর্মকাণ্ড আমরা গত কয়েকদিনে লক্ষ্য করেছি, সেটি কোনোভাবেই গণতন্ত্রের জন্য, দেশের জন্য সুখকর নয়। আমরা আজকে লক্ষ্য করেছি যে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন, এবং সেটি নিয়ে রাজনৈতিক যে দোষারোপের সংস্কৃতি আমরা দেখেছি, সেটির পুনরাবৃত্তি হতে দেখছি আমরা বাংলাদেশে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে কোনো মৃত্যুই কাম্য নয়, এবং এই মৃত্যুটিকে ঘিরে আমরা দেখছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবার যে আশঙ্কা তৈরি হয়েছে, সেটিও আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। এবং এর বাইরেও গণমাধ্যমের স্বাধীনতার কথা আমরা সবসময় বলে এসেছি, কিন্তু বাংলাদেশের প্রধান দুটো জাতীয় দৈনিকের বিরুদ্ধে একটি গোষ্ঠী যে অবস্থান নিয়েছে, সেগুলো নিয়েও আমরা কথা বলতে চাই। আমি আজকের আলোচনাটা শুরু করতে চাই ব্যারিস্টার নাজির আহমেদ আপনাকে দিয়ে। আপনি হয়তো চট্টগ্রামের আজকের ঘটনাটি লক্ষ্য করেছেন, এবং এই ঘটনার পরে আমরা বাংলাদেশে যতবার কথা বলেছি এবং পত্রপত্রিকা এবং বিভিন্ন ফোরামে যে আলোচনাগুলো হচ্ছে, সেখানে আমরা এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব, কোট আনকোট, সেটির দেখা পাচ্ছি। কেউ বলছে যে এটা হচ্ছে পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধনে হচ্ছে, বা পার্শ্ববর্তী দেশে পালিয়ে রয়েছেন বা আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাদের পক্ষ থেকে এটা করা হচ্ছে। আবার আরেকটি গোষ্ঠী বলছে যে না, এটা হচ্ছে এথনিক ক্লিনজিংয়ের একটা প্লট, মানে এই ঘটনাটি হয়তো যারা ক্ষমতাসীন রয়েছে তাদের কেউই ঘটিয়েছে এবং এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার একটি চেষ্টা রয়েছে। আপনার কাছে ঘটনাটি নিয়ে আমি প্রাথমিকভাবে পর্যবেক্ষণটা জানতে চাই, তারপরে আমি বিস্তারিত আলোচনায় যাব। না, দেখেন, আপনার হেডলাইনটা খুব সুন্দর, যে এই পরিস্থিতিতে কার লাভ। তো যারা ঘটাচ্ছে, যারা করছে, তাদেরই তো লাভ এখন। এবং আজকে দেখেন যে চিটাগাঙ্গে যে ঘটনাটা ঘটলো, আপনি বলছেন যে নিহত হয়েছেন, বিভিন্ন পত্রপত্রিকায় আসছে কুপিয়ে হত্যা করা হয়েছে একজন আইনজীবীকে। শুধু আইনজীবী নয়, উনি APP, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, সরকারের নিম্ন আদালতের একটা গুরুত্বপূর্ণ পজিশন। তো তাকে এভাবে মারা হলো, এবং পার্শ্ববর্তী দেশ থেকে সাথে সাথে স্টেটমেন্ট দেওয়া হলো। বাংলাদেশ সরকার আবার এটার পাল্টা স্টেটমেন্ট দিতে হয়েছে। এবং গত 2-3 দিন ধরে ঢাকায় যে ভাঙচুর বা ইয়েগুলা, বা বেশ কয়েকদিন ধরে, বিশেষ করে 2-3 দিন ধরে তো খুবই অবস্থা অত্যন্ত নাজুক। চিটাগাং এবং ঢাকায় বিজিবি মোতায়েন করতে হয়েছে বেশ কয়েক প্লাটুন। এবং বর্তমান সরকার একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন। তারপর থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে যেভাবে পারে বসে যাচ্ছে। তো এগুলো আসলে কোন দিকে যাচ্ছে এখনো টু আর্লি টু মেক এনি জাজমেন্ট। আমি যেটি ব্যারিস্টার নাজির জানতে চাই বা বুঝতে চাই, সেটা হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে এবং সরকারের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, জীবন জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। তো আমরা সেই জায়গাটিতে ফোকাস না করে আমরা জাম্প করছি একটা কনক্লুশনে, হয়তো পার্শ্ববর্তী দেশ কিংবা সরকার নিজেই করছে, দুটো পক্ষ রয়েছে। এটি কেন হচ্ছে? এটা তো নতুন করে না, এটা তো দীর্ঘদিন ধরে চলে আসছে দোষের রাজনীতি। আপনি মনে করেন বিগত 16 বা 17 বছর যদি দেখেন, একটা ঘটনা ঘটার সাথে সাথে দায়ী করা হয় কোনো ইনভেস্টিগেশন ছাড়া। এবং এই কালচার গত 15-16 বছরেও না, আরও দীর্ঘ ইতিহাসও যদি আমরা দেখি, এখানে আপনি একটা ঘটার পর স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে বলবে যে অমুক দায়ী না, পুলিশকে তার ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেট করার সুযোগ দেবে। কিন্তু বাংলাদেশে তো সেটা হয় না। এবং এটা নতুন করে না, এটা দীর্ঘদিনের সংস্কৃতি।
আর মানুষের যে আসলে ওভারঅল যে নৈতিক মান বা ক্যারেক্টার যেটা আর কি, যে একটা কিছু ঘটলেই দোষের রাজনীতি এবং মব জাস্টিস, কোনো কিছু মানতে অভ্যস্ত না এবং একটা হযবরল অবস্থার মধ্য দিয়ে, তো এইটাকে আবার কি বলে পুরা ডিসিপ্লিনে নিয়ে আসা বর্তমান সরকার যেভাবে হিমশিম খাচ্ছেন এবং তাদের কাছে প্রত্যাশা ছিল অনেক, হয়তো সেভাবে তারা পারছেন না এবং অনেকটা গা ছাড়া বাপ টাইপের সরকার আর কি। এত কিছুর পরেও জিনিসপত্রের দামটা আয়ত্তাধীন বা কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছেন না। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো 2 মাসের জন্য, এরপরে আবার এক্সটেনশন দেওয়া হলো, তারপরেও খুব দৃশ্যমান কোনো ইমপ্রুভ আমরা দেখতে পাচ্ছি না। এবং এর মধ্য দিয়ে দেখেন বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ধরনের উপসর্গ দেখতে পাচ্ছি এবং এটা একেবারে সরলভাবে দেখলে হবে না, কারণ একটা ঘটনা ঘটার আগে কিন্তু বেশ কিছু প্লট সৃষ্টি হয় এবং আমরা তো দেখতে পাচ্ছি এভাবেই কিন্তু কোন দিকে যাচ্ছে আমরা এখনো কিন্তু সন্দিহান। নিশ্চয়ই আমরা আসবো। আমি এই পর্যায়ে একটু তপন শাহ আপনার কাছে আসতে চাই যে ষড়যন্ত্র তত্ত্ব একপাশে রেখে এমন একটি ঘটনা ঘটেছে, ক্লিয়ারলি সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে বঙ্গীয় ভূখণ্ডে, সেটি একটা ঝাঁকুনি খেয়েছে আজকের এই ঘটনায়। এবং আমি ওই সব কিছুর আলোচনাকে বাদ দিয়ে যেটা আমার উদ্বেগ বা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের একটা বিরাট অংশের উদ্বেগ, যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি যদি চূড়ান্ত রকমের বিনষ্ট হয়, তাহলে তো আবারও বাংলাদেশের যে অস্থিতিশীল অবস্থা সেটি মানে কে লাভবান হচ্ছে তার চেয়ে বড় কথা হচ্ছে যে এটা তো কোনোভাবেই বাংলাদেশের জন্য ভালো কিছু না। মানে আপনার পর্যবেক্ষণটাকে যদি একটু বলেন। ধন্যবাদ ভাই। এখানে এই যে কথাটা বললেন যে আমাদের যে এই ভূখণ্ডে বঙ্গীয় ভূখণ্ডে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা ছিল, এটা কিন্তু বড় আকারে একটা ধাক্কা খেয়েছে আজকে। আগেও বিভিন্ন কারণে ছোটোখাটো যেটা হয়েছে, কিন্তু এবার যেটা হয়েছে যে এই আজকে চিটাগাংয়ের ঘটনার পর, জনাব আলিফের এই হত্যাকাণ্ডের পর যে ধরনের ভিডিওগুলি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, এটা কিন্তু অন্যদিকে টার্ন নিতে পারত। তবে এর মধ্যে হয়তো সরকারের উপরের লেভেল বুঝতে পেরেছে ওখানে কারা ঘটিয়েছে। কারণ একজন আইনজীবীকে আপনি কোর্টের ভিতরে, এটা বাইরে, যে কুপিয়ে হত্যা করার মতো এমন একটা জঘন্য কাজ দিনে দুপুরে হতে পারে এবং এটাকে অন্যদিকে টার্ন করানোর চেষ্টা করা হয়েছে। এখন সত্য মিথ্যা আমরা কিন্তু জানি না, আমরা কিন্তু সবাই এখন সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ড, বা যেসব ভিডিও আসছে ওটার উপরে। তো এখন আজকে পর্যন্ত আমি দেখলাম যে এখানে রাজনৈতিক দলের যারা আছেন নেতৃস্থানীয় তারা বিবৃতি দিয়েছেন, একজন উপদেষ্টাও বিবৃতি দিয়েছেন, যদিও তার ইয়েটা ছিল একটু অন্যদিকে গেসা। তবে সামগ্রিকভাবে আজকে আরও ভয়াবহ বড় ধরনের কিছু ঘটতে পারতো, হয়তোবা সরকারের উপরের লেভেল থেকে তারা ঘটনা আঁচ করতে পেরেছেন বলেই এখন পর্যন্ত আমি যতটুকু এখানে আসার আগে দেখলাম যে ওইভাবে ঘটে নাই। তবে একটা কিন্তু এটা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে যে কোনো এই ধরনের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বড় ধরনের কিছু ঘটার আশঙ্কা আমরা উড়াই দিতে পারি না। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটা স্ট্রং পজিশনে আছে যে একটা সাক্ষাৎকার সরাসরি লাইভে ছিল, যে বলা হচ্ছে যে পার্শ্ববর্তী মসজিদে ডিল মারা হয়েছে, ভাঙা হয়েছে। তো বুঝতেই পারেন এর চিটাগাংয়ে ঘটনাটা ঘটেছে। এটা যদি আজকে ফেনীতে এই খবরটা চলে যায়, ওখানে কিন্তু হয়ে শুরু করে যাবে। তো এই জন্যই এই ধরনের ঘটনাগুলি সরকারের উচিত খুব কঠোরভাবে, আর যেহেতু এখন আর্মি ফিল্ডে আছে, আমার মনে হয় আর্মিও এখানে একটু হস্তক্ষেপ করা উচিত, বিশেষ করে আগামীকাল। আমি জানি না সরকার কী ইয়ে করবে, তবে পুলিশ অ্যারেস্ট করেছে এতটুকু আমি লাস্ট শুনেছি। তো আমরা আশা করব আমাদের এই ভূখণ্ডের যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা ছিল, যেটা 5 তারিখের পরে রাজনৈতিকভাবেই হোক অরাজনৈতিকভাবেই হোক, যে 2066টা ইনসিডেন্ট যেটা বাংলাদেশি হিন্দু ঐক্য পরিষদ তারা লিস্ট করেছে, এটা সব জায়গায় এখন পাবলিশড। তারপরের ঘটনা এটা অক্টোবর পর্যন্ত, তারপরে তো আরও আছে। তো এই একটারও কিন্তু কোনো বিচার হয় নাই। এটা গত 16 বছরও কোনো ধরনের বিচার হয় নাই, এর আগেও বিচার হয় নাই, এখনও বিচার হবে সেটা আমি আশা করতে পারি না। এজন্যই সনাতনী সমাজ এই সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে 8 দফা দাবি দিয়েছে, যে 8 দফা দাবি হয়তো সময় হলে আমি 8 দফা দাবির এটা আমি উল্লেখ করব আপনার কাছে। তো আমার মনে হয় সরকারের উচিত যে ঘটনা ঘটেছে, বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু আজকে এই জায়গায় আমাদের সরকার, বর্তমান সরকার
আমাদের চাওয়া হবে বর্তমান সরকার যেন কোনো ধরনের বৈষম্য না করে সবার জন্য বিচারটা নিশ্চিত করে। আপনি যদি একটু বলেন যে এই যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে গ্রেফতার করার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মানে বলা হচ্ছে তিনি ভারত থেকে এসছেন এবং ভারত থেকে আসার পরেই তাকে গ্রেফতার করা হয়েছে, ভারতের সঙ্গে তার যোগসূত্র। মানে আমি জানি যে আলোচনাটা খুবই কমফোর্টেবল না, কিন্তু ছোটবেলা থেকে এক ধরনের পলিটিক্যাল রেটরিক আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায় তাদের সঙ্গে ভারতের যোগসূত্র স্থাপন করে এক ধরনের যে ধরনের স্টেটমেন্ট বা সমাজে যে ধরনের রেটরিক তৈরি করা হয়, এটা একজন লিবারেল মানুষ হিসেবে আমি অন্তত এটাতে কমফোর্টেবল না, এবং আপনি নিজে তো কমফোর্টেবল হবেন না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু দিনের পর দিন এই জিনিসটা চলে এসছে, এটি কেন হচ্ছে এবং এটির ব্যাপারে আপনার পর্যবেক্ষণ বা আপনার অনুভূতি জানতে চাই। এটা হচ্ছে কি যে পার্শ্ববর্তী কোনো দেশ যখন বড় হয় এবং পার্শ্ববর্তী দেশের উপরে আমরা যখন ডিপেন্ডেন্ট হই বিভিন্ন কারণে, তো সবসময় এই একটা বিরোধ থাকে। 5 ভাইয়ের মধ্যে যদি এক ভাই বেশি পয়সাওয়ালা থাকে বা শিক্ষিত থাকে, তার সাথে অন্য ভাইদের একটা ডিস্টেন্স তৈরি হয়। তো যেটা বাংলাদেশে আমার মনে হয় যে কালচারটা এখন, এটা মনে হচ্ছে যে 47-এর পর থেকেই এই কালচারটা আছে, যেটা হওয়া উচিত ছিল না, কিন্তু এখন আরও বেশি হচ্ছে, বেশি চর্চিত হচ্ছে। কিছু হইলেই তাকে ভারতের দালাল বলা হয়, আর নামটা যদি কোনো সনাতনী সমাজ হয় তাহলে তো কোনো কথাই নাই। চিন্ময় ব্রহ্মচারী, আজকেও কয়েকজনের লেখা দেখলাম, বা ফরাদ মাজার সাহেব তো উনার খুব কড়া একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনারা সবাই দেখেছেন এটা ওনার সোশ্যাল মিডিয়াতে। আজ পর্যন্ত ওনার কোনো বক্তব্যে আমি কিন্তু ওনার কোনো বক্তব্য কখনো শুনিনি। আমি ফরাদ মাজার সাহেবের স্ট্যাটাসটা পড়ার পরে আমি পিছনের 3-4টা ইয়েতে দেখলাম যে বক্তব্যের মধ্যে কিন্তু কোথাও কোনো ধরনের উস্কানিমূলক ছিল না। বাংলাদেশে আমরা সাধারণ ছোটোখাটো নেতাপাতি থেকে সবাই কিন্তু উস্কানিমূলক বক্তব্য আমরা দেই। ওনার বক্তব্য কিন্তু একমাত্র সনাতনী সমাজ ছাড়া কিন্তু উনি কোনো ধরনের বক্তব্য দেন নাই। তো আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে ওনার যে গ্রেফতারটা, এটা রাজনৈতিকভাবে করা হয়েছে, হয়তো কোনো প্লটের অংশ হিসাবে গ্রেফতারটা করা হয়েছে। কারণ ওনার রাষ্ট্রদূতের মামলাটাই ছিল কিন্তু যে পতাকা নিয়ে আপনারা শত শত ছবি দেখেছেন, ওটার উপরে মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে, নামাজ পড়ছে, হ্যাঁ, বিভিন্নভাবে করছে। আর চিটংয়ে ও সমাবেশে উনি তো অর্গানাইজার না, নাম্বার 1, উনি একজন মুখপাত্র। ওখানে পতাকা যেভাবে টাঙানো ছিল, এটা নিয়ে পরবর্তীতে কিন্তু বিভিন্ন বিবৃতি দেওয়া হয়েছে, এবং যাকে দিয়ে কেসটা করানো হয়েছে তাকে কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপিও বুঝতে পেরেছে এত বড় একটা রাজনৈতিক দল, হ্যাঁ, প্রাচীন দল, তারাও বুঝতে পেরেছে এটা ভুল, তাকে বহিষ্কারও করা হয়েছে। তারপরও কেন সরকার আরেকটু সহনশীলতার পরিচয় দেয়নি? আমার তো মনে হয় সরকারের উপরের লেভেলে এই জিনিসটা আরেকটু সঠিক বিবেচনা করা উচিত ছিল, যে এভাবে গ্রেফতার না করার আগে। আসবো তপন শাহ আপনার কাছে আবারও। আমি আরাফাত রহমান আপনার কাছে আসতে চাই, যে ধরনের সেন্স অফ ইনসিকিউরিটি তৈরি হয়েছে বছরের পর বছর ধরে হিন্দু সম্প্রদায় বা যারা মাইনরিটি যাদেরকে বলি আমরা, সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে বলি, যদিও আমি এটি বলার ক্ষেত্রে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু তারপরেও এই যে আজকের অবস্থাটি তৈরি হয়েছে সেটি তো কোনো একটা নির্দিষ্ট রেজিমকে কেন্দ্র করে হয়নি, বছর পর বছর ধরেই হয়েছে। তো আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করেছেন দূরে বসেও। প্রথমেই আপনার এই বিষয়ে মানে প্রাথমিক যে পর্যবেক্ষণ সেটি জানতে চাই আরাফাত। আমি একটু বলে রাখি, আমি নিজে আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থী যেহেতু, সো আমার কাছে সবসময় আর কি এই প্রত্যেকটা ঘটনার কাছে ক্ষেত্রেই মনে হয়, পার্টিকুলারলি যখন বাংলাদেশ নিয়ে আলোচনা হয়, যে এটা তো একতরফাভাবে আসলে এখানে সবকিছু হয় না। এখানে পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র কারা আছে, এবং এখানে এই যে দুই রাষ্ট্রের মধ্যে যে ডাইনামিক্স, পার্টিকুলারলি আমরা বিশেষ করে দেখি যে এই ধর্মীয় রাজনীতি নিয়ে যে ডাইনামিক্সটা কাজ করে, এটা একটা বড় রোল প্লে করে সবসময়। তো এটা এখন নতুন করে যে হচ্ছে বা আজকেই প্রথম হলো অনেকদিন পরে, আমার কাছে এটি মনে হয় না। কারণ এই ধরনের ঘটনা আমরা গত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মানে বিচ্ছিন্নভাবে প্রায় সময় দেখে আসছি। আমরা যদি সর্বশেষ যদি দেখেন, যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হলো, তখন কিন্তু সেখানে বিজেপি বারবার বাংলাদেশের এই প্রসঙ্গ এনেছে
যে বাংলাদেশে হচ্ছে যে সংখ্যালঘু শব্দটা ব্যবহার করা হয়, যদিও মাইনরিটি শব্দটা ব্যবহার করা হয়, আমি নিজেও একাডেমিক্যালি আসলে শব্দটার সাথে কমফোর্টেবল না, বাট ব্যবহার করতে বাধ্য হচ্ছি আর কি, যে হিন্দু সম্প্রদায়ের উপরে বিশেষ করে এই ধরনের হামলা হচ্ছে, এবং তারা সেটা নির্বাচনেও ব্যবহার করেছে। এবং এখন এবার যখন সরকারের পতন হলো এবং যখন সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে আশ্রয় নিলেন, তারপর থেকে কিন্তু বারবারই ভারতীয় মিডিয়াতে এই ঘটনাটিকে আমি বলবো যে একদম যে কোনো ঘটনা হয়নি সেটা আসলে মানে অস্বীকার করা উচিত হবে না, অবশ্যই অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে এখান থেকে আমি বাংলাদেশে শিক্ষকতা করাতাম, আমার অনেক শিক্ষার্থী যাদের পরিবারের উপরে হামলা হয়েছে, আমি এখান থেকে সেগুলো তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, অস্বীকার করার কিছু নেই। তবে ভারতীয় মিডিয়াতে এটিকে মনে হয় যে ফুলিয়ে ফাঁপিয়ে একটু বেশি বড় করেই দেখানো হয়েছে, মানে যতটা ঘটেছে তার চেয়ে অনেক বেশি সেটাকে অনেকটা প্রোপাগান্ডার মতো করে মানে ক্রমাগত সেটাকে প্রচার করা হয়েছে। তো একটা টেনশন কাজ করছিল গত এই সরকারের পতনের পর থেকে গত কয়েক মাস ধরে একটা টেনশন কাজ করছিল। তো আমার কাছে মনে হয়েছে যে ওই টেনশনটারই একটা বহিঃপ্রকাশ হয়তো এখানে হচ্ছে। তবে আসলে যেভাবেই হোক এখানে বোঝা যাচ্ছে যে আসলে প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের অভ্যন্তরীণ এখন যে রাষ্ট্রে যে সরকার আছেন, সরকারের মধ্যে বিভিন্ন পক্ষ আছে, এখানে নানান পক্ষ আসলে হয়তো এই ঘটনার সাথে বিভিন্ন পর্যায়ে হয়তো কানেক্টেড, কিন্তু পুরোপুরি ব্যাপারটা এখন আমার কাছে পরিষ্কার আসলে না, যদি ওইভাবে বলতে চাই। আরাফাত, এই যে আজকে আদালত প্রাঙ্গণে যে ঘটনাটি ঘটলো বা আদালত প্রাঙ্গণ থেকে ছড়িয়ে আমরা যে হত্যাকাণ্ডটি দেখলাম, এটাকে তো খুব বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কি সুযোগ আছে, নাকি বাংলাদেশে যে অস্থিতিশীলতা চলছে বিভিন্ন সেক্টরে সেটির একটি অংশ হিসেবে আপনি দেখছেন? এখানে আসলে এখন সমস্যা যেটা হয়েছে, আমরা বলছি যে গণমাধ্যম স্বাধীনতা পেয়েছে বা গণমাধ্যমের স্বাধীনতা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গণমাধ্যম আসলে পুরোপুরি হয়তো এখনো স্বাধীনতা ভোগ করছে না, যে কারণে আসলে কি ঘটছে প্রত্যেকটা ঘটনার পেছনে কারা কতটুকু জড়িত বা কি ধরনের ফ্যাক্টর কাজ করছে সেটা কিন্তু আমরা গণমাধ্যমে সেই অর্থে পরিষ্কারভাবে পাচ্ছি না। ফলে আমাদের কাছে এখন নির্ভরতার জায়গা হয়ে গেছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক কিংবা ইউটিউব কিংবা এখানে আমরা যে জিনিসগুলো পাচ্ছি। ফলে অনেকগুলো এখানে ধোঁয়াশাপূর্ণ অবস্থা তৈরি হয়েছে যে আসলে কোন ঘটনার সাথে কে কিভাবে জড়িত বা কারা কতটুকু জড়িত। কিন্তু আমরা যদি দেখি যে একের পর এক কিন্তু বিভিন্ন জায়গায় উস্কানি চলছে বিভিন্নভাবে, যেমন আমরা দেখলাম যে তিতুমির কলেজে হঠাৎ করে একটা আন্দোলন শুরু হয়ে গেল বিশ্ববিদ্যালয়ে। তারপর আমরা দেখলাম যে মাতুয়াইল বা একটা জায়গাতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটা সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলো, এবং তারপরে আমরা দেখছি এখানে চলছে চট্টগ্রামের এই ইস্যুটাকে কেন্দ্র করে। আমার কাছে মনে হয় যে একদম যে এটি বিচ্ছিন্নভাবে হচ্ছে আমি মনে করি না। আমার কাছে মনে হচ্ছে যে নানানভাবে নানান জায়গা থেকে হয়তো এগুলোকে প্যাট্রনাইজ করা হচ্ছে, একটা অস্থিতিশীলতা তৈরি করে যে সরকার যে খুব একটা স্টেবল পজিশনে বা অবস্থানে নেই, হয়তো সেরকম একটা চেষ্টা অবশ্যই থাকতে পারে এখানে। এই সরকার দায়িত্ব নেবার পরে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই একটা ধর্মীয় গোষ্ঠীর যে উত্থান বা অনেকেই কোট আনকোট, অনেকের ভাষায় আস্ফালন আমরা লক্ষ্য করছি বা উদ্ধত্ত লক্ষ্য করছি, সেটির বিপরীতে এই যে হত্যাকাণ্ড, আজকের যে হত্যাকাণ্ড, আগামী দিনগুলোতে কি আপনার কাছে মনে হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে রক্ষা করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের প্রশ্নে একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ালো বা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো? আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমার কাছে এই জায়গাটা খুবই অস্পষ্ট মনে হয়। অস্পষ্ট মনে হয় এই কারণে, আমরা যদি আসলে গত ১৬ বছরের যে আওয়ামী লীগ শাসনামলও দেখি, তখনও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে সাম্প্রদায়িক বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে সংঘর্ষ তৈরি করার জন্য কিংবা হামলা করার জন্য নানান ধরনের আসলে কি বলা যায় টোপ তৈরি করা হয়েছে বা নানানভাবে সামাজিক মাধ্যমকে ব্যবহার করা হয়েছে, এই ঘটনাগুলো হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আসলে যে কতটুকু বাংলাদেশে গত অন্তত ২০-৩০ বছরে আছে, এটা একটা প্রশ্নবিদ্ধ জায়গা। কারণ আমি নিজে বাংলাদেশ থেকে এসেছি মাত্র কয়েক মাস হলো। আমি একটা মফস্বল মতো জায়গায় আমি বিশ্ববিদ্যালয়ে সেখানে আসলে পড়াচ্ছিলাম, গত ৫ বছর ধরে ওখানে আছি। এবং আমি আসলে যতটুকু দেখেছি যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হচ্ছে, আমরা আমার অন্তত ছোটবেলা থেকে আমি যে সম্প্রীতি দেখে আসছি, সেটা যেন ক্রমশ, আপনি নিজেও বলেছেন যে সেটা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছিল। এবং এই হারানোর পেছনে আসলে আমি তো শুধুমাত্র এককভাবে কাউকে দায়ী করা খুবই কঠিন, কারণ আপনি দেখেন যে
বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের ঘটনার সাথে সরাসরি সম্পর্কিত। আজকে যখন বাংলাদেশে বলা হচ্ছে যে হিন্দু সম্প্রদায় কিংবা বৌদ্ধ সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে কিংবা কখনো কখনো খ্রিস্টান সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, এটা কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া। আমরা যখন দেখি যে ভারতে এক ধরনের ভারতের যে মুসলিমরা আছে, যখন মুসলিমদের উপরে এই অত্যাচারগুলো হয় বিভিন্ন সময় আমরা দেখতে পাই সেখানে গত কয়েক বছরে বিশেষ করে যখন থেকে বিজেপি সরকার ক্ষমতায় আছে যে জয় শ্রীরাম ধ্বনি জোর করে বলানো হচ্ছে, তাই না? কিংবা বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে যে সেখানকার মুসলমানদেরকে হচ্ছে যে গরু কোরবানি করতে দেওয়া হবে না। এই যে ঘটনাগুলো, তারই প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাই আবার বাংলাদেশে একটা তৈরি হয়। হ্যাঁ, আবার আপনি যদি দেখেন যে সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুকে আমরা যদি দেখি যে নানান পক্ষ সেখানে আছে, বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, এবং এটা কিন্তু ভয়ঙ্কর ভাবে কাজ করছে। যেহেতু গণমাধ্যমের স্বাধীনতা সেই অর্থে আমরা দেখিনি, ফলে মানুষ কি করছে, এই ধরনের যে মিস ইনফরমেশন কিংবা ডিসইনফরমেশন দুটোই হচ্ছে, মিস ইনফরমেশনও হচ্ছে আবার ডিসইনফরমেশনও হচ্ছে, মানুষ ওইগুলোকে অ্যাকসেপ্ট করছে এবং আরো বেশি আগের চেয়ে অনেকটা মানে অ্যাগ্রেসিভ বা সাংঘর্ষিক একটা অবস্থান। আরাফাত, আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে কথা বলবার জন্য একজন দর্শক অপেক্ষা করছেন। আমি দর্শকের কল নিয়ে আবারও আলোচনায় ফিরে আসবো। হ্যালো, দর্শক কে আছেন লাইনে? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আপনাকে। আমি একটা কথা বলতে চাই যে আমরা আসলে রাজনীতি নিয়ে ব্যস্ত, কিন্তু দেশটাকে কিভাবে বাঁচাতে হবে আমরা তো এগুলো বুঝতে পারতেছি না। এই যে একটা সরকার আসলো, কিন্তু তাদেরকে তো সময় দেওয়া হচ্ছে না। কারণটা কি? সবাই সবার মত মতো বলে যাচ্ছে, কিন্তু এটা তো ঠিক না। আওয়ামী লীগ দোষী হোক, যেই দোষী হোক, তাদের বিচার হবে। কিন্তু কথা হলো যে এই যে দর্শক বলুন, আপনি যে গতিতে বলছেন তাতে করে আসলে খুব বেশি সময় অ্যালোকেট করার সুযোগ নেই। আপনি যদি দ্রুত আপনার কথাগুলোকে সামারাইজ করে বলে ফেলেন তাহলে আমার মনে হয় আমি পরের দর্শকের কাছে যেতে পারবো। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো দর্শক, আপনি আপনার স্টুডিওতে কথা বলছেন। আমাদের দর্শক, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, দর্শক শুনতে পাচ্ছি, বলুন। আপনার যে আজকের যে হেডলাইন, এটার কনটেক্সটে আমি একটা কথা বলতে চাই। নিশ্চয়ই। যে কোনো রকম ক্রাইম হলেই কিন্তু ইনভেস্টিগেশন অফিসাররা প্রথমেই চিন্তা করে যে কারা লাভবান হচ্ছে। এখন ইন দ্য কনটেক্সট অফ শেখ হাসিনা's ফল ইন বাংলাদেশ, সুতরাং আমরা বুঝতেই পারছি কারা লাভবান হচ্ছে। এইসব যেমন কলেজের ছাত্রদের যদি মারামারি, এটা কিন্তু ইজিলি করা যায়, ম্যানিপুলেট করা যায়। আপনি কিছু কয়েকজনকে টাকা পয়সা বলুন। হ্যালো, আমি বোধহয় দর্শককে হারিয়ে ফেলেছি। না আমি আছি কিন্তু। জি বলুন বলুন। হ্যালো ভাই, শুনলানি? জি শুনতে পাচ্ছি, বলুন। না আমি শুনতে ভাই। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। জি জি, ওকে ভাই, আমার ফোন রাখছি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা বড় খুশি হইলাম আমার বুলবুল ভাই আজকে আছেন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। জি, আপনারা তো খুব সুন্দর কথা বলে, আমরা খুব খুশি আছি। আমার বিশ্বনাথের ভাই হিসাবে দেখলাম কথা হইল কি, আর আমরা যতদিন আপনারা ওই মধ্যে দেখি একো গুরুত্বটা 2-4 আইন, তারা একো অন্যের প্রতি তোমার বোঝা যায় হিংসা আগে, হারে কত আন খেয়ে কত আন আগে যেটা। কিন্তু আমি আজকে দেখলাম যে আপনারা কথাগুলো মাধুর্য, যুক্তিসঙ্গত। আমি আশা করি ভবিষ্যতে ওটাও আপনারা আলাপ করা যে আপনারা এক অন্যের প্রতি যেন কোনো হিংসতা হয় না। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে সত্যিকার অর্থে পলিটিক্যাল টকশোর মধ্যে ওই আক্রমণ পাল্টা আক্রমণ, মানে বাক্যবাণে জর্জরিত করার যে বিষয়টা, সেটা তো এটা পলিটিক্যাল টকশোর একটা অংশ। কিন্তু আমি আপনার সঙ্গে যে জায়গাটিতে সম্পূর্ণ একমত, যে পারস্পরিক শ্রদ্ধাবোধের যে জায়গাটা বা যুক্তি দিয়ে কথা বলবার যে বিষয়টি, সেটি যেন আমরা ভুলে না যাই। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো
দর্শক কে আছেন লাইনে? হ্যালো, আমি বোধহয় দর্শককে হারিয়ে ফেলেছি, আমি পরের কলারের কাছে যাচ্ছি। না, আমার মনে হয় যে এই পর্যায়ে আমি একটু স্টুডিওতে আমার যারা অতিথি রয়েছেন তাদের কাছে ফিরে আসতে চাই। আমি ব্যারিস্টার নাজির আহমেদ, যে কথাটি আরাফাত বলছিলেন, দুবার তিনি উল্লেখ করেছেন যে গণমাধ্যমের স্বাধীনতা আদৌ আছে কিনা সেটি নিয়ে তার এক ধরনের সন্দেহ রয়েছে। প্রথম কথা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আগের থেকে আমরা রিট্রিট করতে পেরেছি, মানে আগের থেকে বেটার একটি জায়গায় যেতে পেরেছি, এক। আর দুই নাম্বার হচ্ছে যে যদি না থাকে তাহলে সমস্যাটা কোন জায়গায়, মানে এটি কি সরকারের দিক থেকে কিছু, নাকি এই যে এক ধরনের মব তৈরি হচ্ছে সেখান থেকে উদ্ভূত হচ্ছে? প্রথম হচ্ছে যে আসলে বেটার অবস্থায় আছি, এটা নো ডাউট। আমি তো নিজে দেশ সফর করে আসলাম, 3 সপ্তাহ থেকে আসলাম, এবং আমি নিজে লেখালেখিও করি। ঢাকার একটা জাতীয় দৈনিকে মোটামুটি নিয়মিতভাবে লেখি। 5 তারিখের আগে লিখতে গিয়ে অনেকবার চিন্তা করতে হতো, ফ্রেজিং করতে হতো, আবার রিরাইট করতে হতো, কিছু পয়েন্ট আছে ওইটা অ্যাভয়েড করতে হতো। কিন্তু 5 তারিখ পরে মোটামুটি এই রেস্ট্রিকশন নাই। ওই সময় লেখলেও, সাহস করে লিখলেও কিন্তু টাকা অনেক সময় চাপাতে পারতো না, কিন্তু এখন তো এই অবস্থা নাই। এজন্য স্বাধীনতার দিক দিয়ে অনেক বেটার পজিশনে আমরা আছি, বিশেষ করে গণমাধ্যমের দিক দিয়ে। কিন্তু ওই যে অসহিষ্ণুতা, এটা তো মানে আস্তে আস্তে যে পর্যায়ে গিয়েছিল, ওইটাকে আবার একবারে ব্যাক টু নর্মাল, একেবারে মিনিমাম। আমি আরাফাত সাহেবের সাথে মোটামুটি একমত যে ওইভাবে যেভাবে কাঙ্ক্ষিত বা এক্সপেক্টেড সিনারিও কিন্তু এখনও আসে নাই। তবে রাষ্ট্রের পক্ষ থেকে আগের মতো বাধা দেওয়া হচ্ছে না, যেটা বলতে পারেন যে এস্টাবলিশমেন্ট কিন্তু সবাই বাধা দিচ্ছে না। কিন্তু মানুষ তো এই দেশেরই মানুষ, এবং মানুষের ধৈর্য ক্ষমতা, সহিষ্ণুতা কেমন আপনি তো ভালো করে জানেন। এবং আমরা অতি অল্পতে একবারে উত্তেজিত হয়ে যাই, আবার অল্পতে তুষ্ট হয়ে যাই, অল্পতে একবারে গণ-অভ্যুত্থান করে ফেলি, আবার একটু পরেও দেখা যায় যে নিমিষে সব শেষ হয়ে যায়। মানে এই প্রকৃতির আমাদের এই ভূখণ্ডের জনসমষ্টিদের ধৈর্য বলেন বা সহিষ্ণুতা বলেন আর কি। তো আমি আপনার প্রশ্নের যদি বলি যে রাষ্ট্র থেকে আগে যেভাবে একটা বিশেষ জায়গা থেকে কন্ট্রোল করা হতো, কাকে গেস্ট করে আনা হবে, কি লিখবেন, এগুলো অনেক টিভি চ্যানেলে বলে দেওয়া হতো, কিন্তু এই অবস্থা এখন নাই। কিন্তু 16 বছরে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে একটি জাতীয় দৈনিকের সামনে ভারত বিরোধী স্লোগান দিয়ে গরু জবাই করা থেকে শুরু করে সাইনবোর্ড খুলে দিয়ে রাজশাহীর সেগুলো অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, মানে এই ঘটনাটা এভাবে হয় নাই? কিন্তু আমার দেশ বলেন, এরপরে দিগন্ত টিভি বলেন, ইসলামিক টিভি বলেন, সরকারি হস্তক্ষেপের কথা বলছি। কিন্তু আমি ওই প্রসঙ্গটা থেকে সরে এসে আমি এখন অন্য প্রসঙ্গে কথা বলছি যে এক ধরনের প্রেশার তৈরি করা, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বলি বা মানে এক ধরনের ফ্যানাটিক মানে পোর্শন অফ পিপল, তাই না, মানে তারা এই কাজটি করছে, তো সেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, তাহলে কোনটা বেটার? না, এখন আগেরটা হচ্ছে সরকারের মদতে এবং সরকার একবারে স্ট্রেইট ওয়ে ডাইরেক্টলি করেছে, কিন্তু এখন যেটা বলছি যে এস্টাবলিশমেন্টের সরকার পক্ষ থেকে তো বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু সেটা তো নিয়ন্ত্রণ তো করতে পারছে না। কিন্তু নিয়ন্ত্রণ করতে গিয়ে দেখেন, একজন উপদেষ্টা গতকালকে বিবৃতিও দিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতা এবং অ্যাটাকের ব্যাপারে উনি বলছেন যে আইনগত ব্যবস্থা নেবেন, এবং উনিও বলেছেন যে গণমাধ্যমদেরকেও একটু সোল সার্চিং করা দরকার। মানে তাদের প্রতিতে মানুষের যে মানে এই যে অবস্থা, অবিশ্বাস বা ইয়েটা, আপনি মনে করেন যে 2টা পত্রিকার কথা বলছেন, তাদের গত 16 বছরের যদি আপনি ট্র্যাক রেকর্ড দেখেন, নিশ্চয়ই আপনি দেখেছেন, তো এটার সাথে তো অনেকে হয়তো দ্বিমত থাকতে পারে। এখন এই সুযোগে হতেই পারে, কিন্তু একটা গণ অভ্যুত্থানের মানে এত বড় ভূমিকা পালন করা 2টো পত্রিকা গণ অভ্যুত্থানের পরেই আপনি তাদের বিপক্ষে দাঁড়িয়ে তাদেরকে ভারতের দালাল বানিয়ে দিলেন, এবং তারা তো আক্রান্ত হচ্ছে। মানে মূল কথাটা হচ্ছে যে তারা আক্রান্ত হচ্ছে, কিন্তু সরকার সেখানে কোনো ভূমিকা পালন করতে পারছে না। সরকার চেষ্টা করেছে, এবং তারা তো কালকে তো ফোর্স ইউজ করেছে। আপনি দেখেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যমুনা ঘেরাও টেরাও, কিন্তু পুলিশ কিন্তু ফোর্স ইউজ করে নাই, কিন্তু গতকালকে রাত্রে তো ফোর্স ইউজ করেছে, আর্মি এসেছে, সেনাবাহিনী এসেছে, সেখানে নিয়ন্ত্রণ নিয়েছেন। সুতরাং গভর্নমেন্টের পক্ষ থেকে তো আমি কোনো কমতি দেখছি না, কিন্তু তারা ওইটা নিয়ন্ত্রণ করতে পারে না। এটা তো ওভারঅল চিত্র। আপনি মনে করেন রিক্সাওয়ালা, এরপরে আনসার এসে বসে যায়, এরপরে লোন নেওয়ার জন্য ঢাকাতে শাহবাগে জড়ো হয়ে যায়, তো বিভিন্ন ধরনের তো উশৃঙ্খলা, গার্মেন্টসে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তো সরকার যেভাবে আমরা আশা করেছিলাম সেভাবে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারে নাই। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে কিন্তু সরকার
আমি মনে করি না পিছপা আছে, এবং আগের মতো পেট্রোনাইজেশনও করতেছে না বন্ধ বা পক্ষ বিপক্ষের ব্যাপারে। এবং প্রধান উপদেষ্টার স্বয়ং প্রেস সেক্রেটারি একবার স্টেটমেন্ট দিয়ে যে দুইটা পত্রিকার কথা বলছেন তাদের পক্ষ নিয়েছেন, গণমাধ্যমে দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। তো আমি বলবো যে স্টাবলিশমেন্টের পক্ষ থেকে কিন্তু উৎসাহিত করা হচ্ছে না। আগে যেটা হতো যে পাবলিকের এই সেন্টিমেন্টের দরকার ছিল না, গভর্নমেন্ট নিজেই স্যাংশন দিয়ে বন্ধ করে দিচ্ছে বিভিন্ন টিভি চ্যানেল পত্রিকা। তো এই সরকার তো এইভাবে করছে না আর কি। আচ্ছা, কিন্তু আপনি টকশোগুলো কি লক্ষ্য করছেন যে যারা ভিন্ন মতের সরকার সমালোচক তাদেরকে সেই অর্থে স্পেস দেওয়া হচ্ছে না? কিন্তু এটা তো সরকারের পক্ষ থেকে কিন্তু আবার বলেও তো হচ্ছে না। আগে যেভাবে আওয়ামী লীগও বলতো যে আমরা তো কিছু বলছি না, কিন্তু আওয়ামী লীগের তো এমন একটা মেকানিজম তৈরি করা হতো না। আগে তো আমরা মোটামুটি সবাই জানিয়ে বলবো সাহেব যে একটা বিশেষ বাহিনী থেকে মোটামুটি এক ধরনের এম্বার্গো দেওয়া হতো বিভিন্ন ব্যক্তিদের ব্যাপারে। আমরা বলতে পারি যে বাহিনী কি এখন নেই? না, এখন আছে, কিন্তু না এখন আছে, কিন্তু কোনো গণমাধ্যমে বলছে বলে আমরা এখন পর্যন্ত কোনো ইয়ে পাই নাই। সেটা কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো তারা সরাসরি বলেনি যে আমাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামার পরে বলেছে। এখন আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে ইউনূস সাহেবের রেজিম যখন শেষ হয়ে যাবে তখন এই কথাগুলো আসবে না? যে আমাদের তখনও তো অনেকে বলতো, আপনি মনে করেন ফর এক্সাম্পল আপনার কমফোর্ট জোনটা তৈরি হলো কিভাবে? মানে আপনি এই সরকারের প্রতি সহানুভূতিশীল সে কারণে কি এক ধরনের কমফোর্ট ফিল করছেন, নাকি আসলেই আপনি ফিল করছেন? না, আমি সহানুভূতিশীল বলতে আমি বলছি যে আমি প্র্যাকটিক্যালি যেগুলো দেখছি, মানুষের মুখ থেকে শুনছি, ঢাকায় ছিলাম, সাংবাদিকের সাথে কথা বলেছি, বিভিন্ন টিভি চ্যানেলে আমি নিজে 4-5টা টক শোতে অ্যাটেন্ড করেছি, এবং ওনারা ওপেনলি কনফেস করেছে আগে যেভাবে তাদেরকে কন্ট্রোল করা হতো, নিয়ন্ত্রণ করা হতো, লিস্ট দিয়ে বলা হতো অমুককে আনা যাবে না, কিন্তু এইটা এখন হচ্ছে না। আমি গত সেপ্টেম্বরের কথা বলতেছি। কিন্তু কিছুটা আপনি বলতে পারেন একটা গণহত্যা হয়েছে। 5ই অগাস্টে প্রায় 2000 মানুষ নিহত হয়েছে। পতিত প্রধানমন্ত্রী সহ প্রায় 50 ওভারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সুতরাং অনেক সময় আছে ওই যে সেলফ সেন্সরশিপ যেটা বলে আর কি, তারা হয়তো ইচ্ছাকৃতভাবে তাদেরকে এখন স্পেস দিতে দেয়ার রিলাক্টেন্ট, কিন্তু আমি মনে করি না গভর্নমেন্টের পক্ষ থেকে সেটা হচ্ছে। কিন্তু তাদের ভাষ্য অনুযায়ী যে আমরা এই মুহূর্তে একবার ইকুয়াল ফুটিং দিয়ে আমি তাদেরকে স্পেস করে দিব, এভাবে হয়তো তারা নিজেরাই করছেন না। কেন করছেন না তারাই বলে বুঝতে পারবেন, কিন্তু সরকারের পক্ষ থেকে আমি মনে করি না, আমি যেটা ফিল করি আর কি। জি, ধন্যবাদ। দর্শক, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। পরিস্থিতি অস্থিতিশীল হলে কার লাভ, এই শিরোনামের যে আলোচনা, সেই আলোচনায় সঙ্গে থাকুন।